এমন একটা বিশাল জায়গা যার চারদিকে ঘন জঙ্গল আর জল, আর সেই জল জঙ্গলের মাঝখানে এমন ভয়ঙ্কর আদিবাসী জাতি বসবাস করে যারা মানুষের মুন্ডু কেটে সেটাকে সবার সামনে ঝুলিয়ে রাখে। না, কাল্পনিক মনে হলেও এটা কাল্পনিক কোনো কাহিনী নয়, বাস্তব, বলা ভালো নির্মম বাস্তব কাহিনী। কেন এই মানুষটা মৃত ব্যক্তিদের ছবি এঁকে বেড়ায়, কি এর আসল পরিচয়? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এইচডি স্টোরি। নির্দোষ মানুষগুলোকে গুলি করে রাস্তার মধ্যে ফেলে রাখত শাসকেরা। কেন? ভয়ঙ্কর আদিবাসীদের দিয়ে শাসকেরা এমন কিছু করাচ্ছিল যেটার খবর আদিবাসীরা অনেকটা পরে জানতে পারল। আর তারপর সত্য ঘটনা অবলম্বনে একটা সেরা থ্রিলার অ্যাডভেঞ্চার এইচডি স্টোরি প্রেজেন্স দ্য কনভার্ট। সেই প্রায় 500 বছর আগেকার কথা। নিউজিল্যান্ডের মাওরি নামে একটা আদিবাসী দল ছিল যারা কিনা পাথর কেটে সেটাকে শান দিয়ে অস্ত্র তৈরি করত এবং সেই অস্ত্র দিয়ে শিকার এবং যুদ্ধের কাজে ব্যবহার করত। ইংরেজদের সাথে 19 শতাব্দীতে তাদের একটা সম্পর্ক গড়ে ওঠে। ইংরেজরা আদিবাসীদের থেকে জঙ্গলের কিছু কিছু জমি ভাড়া নিয়ে সেখানে নগর গড়ে তুলতে শুরু করে এবং তার পরিবর্তে ইংরেজরা আদিবাসীদেরকে বন্দুক, বোমা ইত্যাদি সাপ্লাই করত এবং সাথে সাথে শহরের নানান আদব কায়দাও শেখাতো। তো যাই হোক, এবার মুভির কাহিনীতে ঢোকা যাক। কারণ ওই যে দেখা যাচ্ছে একটা বড় পাল তোলা জাহাজ। জাহাজটা তাসমান সমুদ্রের ওপর দিক দিয়ে যেতে যেতে একটা বিরাট ঝড়ের সম্মুখীন হয়। সালটা 1830। জাহাজটাকে বাঁচাতে গিয়ে জাহাজের ওপরের পালের খুঁটি ভেঙে পড়ায় জাহাজের একজন প্রাণ হারায়। জাহাজে ক্রমাগত জল ঢুকছে। এরই মধ্যে থমাস মুন্ডো নামের এই লোকটাকে দেখা যায়। জাহাজে সবাই, বিশেষ করে জাহাজের দায়িত্বে থাকা এই লোকটার নাম কেজলি, তারা সবাই মিলে মুন্ডোকে রক্ষা করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কেন? কারণ কিছু ইংরেজ মিলে মাওরি আদিবাসীদের এক নেতা যার নাম মায়ানুই, তার কাছ থেকে একটা জমি ভাড়া নিয়েছে। সেখানে এপওয়ার্থ নামে একটা ইংরেজদের নগর গড়ে তোলার চেষ্টা করছে তারা। মুন্ডোকে সেই নগরের গির্জার দায়িত্ব সামলানোর জন্য নিযুক্ত করা হয়েছে। অর্থাৎ মুন্ডো একজন খ্রিস্টান পাদ্রী এবং এই জন্য যে কোনো বিপদ থেকে মুন্ডোকে রক্ষা করে কোনো রকমে এপওয়ার্থ অবধি পৌঁছে দিতে হবে তাদেরকে। মুন্ডো জাহাজের এই বিপদ দেখে কেমন যেন ঘাবড়ে যায়। সে বুঝতে পারে না তার কি করা উচিত। দিশে হারার মতো জাহাজে বসে সে ওপরওয়ালাকে স্মরণ করতে থাকে। দেখা যায় ধীরে ধীরে ঝড় থামে। সকাল হয়। আগের দিন রাতের বেলায় যে লোকটা প্রাণ হারিয়েছে, ওপরওয়ালার নাম নিয়ে তার আত্মার শান্তি কামনা করে সবাই মিলে তার দেহটা সমুদ্রে ফেলে দেয়। আসলে সমুদ্র বা জলপথে কেউ মারা গেলে তার দেহটাকে এভাবেই সৎকার করা হতো। ঝড়ে কিন্তু তাদের জাহাজটা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেটাকে কোনো রকমে এগিয়ে নিয়ে তারা দূরে একটা দ্বীপ দেখে। সেই দ্বীপটাতে এসে থামে যাতে তারা কিছু খাবার দাবার এবং জাহাজের যে অংশটা ঝড়ে ভেঙে পড়েছিল সেটা সারানোর বন্দোবস্ত করতে পারে। তবে লোকমুখে শোনা যায় এই দ্বীপটা নাকি ভয়ানক। এই দ্বীপের আনাচে কানাচে মাওরি আদিবাসীরা বসবাস করে। এই মাওরি আদিবাসীদের সাথে কেজলি মানে এই লোকটার জিনিসপত্র বেচাকেনা চলত। আদিবাসীরা কেজলিকে ভরসা করত। এমনকি কেজলির ওপর ভরসা করে মাওরি আদিবাসীদের এক নেতা যার নাম আকাটারেওয়া, সে তার ছেলে উনুককে জাহাজ চালানো এবং শহরের মানুষের আদব কায়দা শেখার জন্য কেজলির কাছে কিছুদিন থাকতেও পাঠিয়েছিল। তো যাই হোক, এই দ্বীপে আসার পর মুন্ডো লক্ষ্য করে তারা ভুল করে ফেলেছে। মাওরি আদিবাসীরা প্রচণ্ড ভয়ানক এবং হিংস্র ধরনের। মুন্ডো ভুল করে জঙ্গলের একটু ভেতর দিকের এলাকায় ঢুকে পড়ায় তারা প্রায় অস্ত্রশস্ত্র নিয়ে তার দিকে তেড়ে যায়। যদিও পরে কেজলি এসে ব্যাপারটাকে সামাল দিয়ে নেয়। কিন্তু অদ্ভুতভাবেই উনুক কোথাও যেন উধাও হয়ে যায়। তাকে আর কেউ দেখতে পায় না। মুন্ডো একসময় সারা রাতের এত ধকলের পর এক জায়গায় শুয়ে একটু বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ সে বেশ কিছু মানুষের আর্তনাদ শুনতে পায়। মুন্ডো ছুটে যায় সেখানে, কিন্তু সে গিয়ে দেখে আকাটারেওয়া, উনুক এবং তার দলের বেশ কিছু লোক মাওরি আদিবাসী দলেরই কিছু মানুষকে ধরে ধরে তাদের গলা কেটে মেরে ফেলছে। মুন্ডো কিছুই বুঝতে পারে না। এরা সবাই তো মাওরি আদিবাসী, তাহলে নিজেদের দলের মধ্যে এত মারামারি, এত কাটাকাটি কিসের? আসলে মাওরি আদিবাসীদের মধ্যেও আবার কতগুলো ভাগ ছিল। আকাটারেওয়া যেই গোষ্ঠীর নেতা ছিল, সেই গোষ্ঠীর নেতারা কথায় কথায় গলা কেটে দিত, অত্যাচার করত নিজের দলের মানুষের ওপরই। মুন্ডো যেহেতু একজন খ্রিস্টান পাদ্রী ছিল এবং ধর্মীয় মানুষ ছিল, সে আকাটারেওয়াকে বলে, এইভাবে কেন মানুষ মারছেন? দয়া করে এইসব নৃশংস অত্যাচার করবেন না। আকাটারেওয়া কেমন একটা ক্রূরভাবে বলে, এদেরকে যদি আমি না মারি তাহলে এদের জমিটা দখল করব কি করে? নিজের প্রাণ বাঁচাতে চাইলে চলে যায় এখান থেকে। মুন্ডো আবারও হাত জোর করে নিরীহ লোকগুলোকে ছেড়ে দিতে অনুরোধ করলে আকাটারেওয়া বলে, আদিবাসীদের মধ্যে একটা নিয়ম আছে, কিছু দিবি তো কিছু পাবি। এক কাজ কর, তোর ঘোড়াটা আমাকে দে, তার পরিবর্তে যে কোনো একজনের প্রাণ আমি ছেড়ে দেব।
এসব কথা বলতে বলতে দেখা যায় আকাটা রেওয়া এই মেয়েটাকে ছেড়ে দেয় এবং তার চোখের সামনে তার স্বামী, তার পরিবারের বাকি সবাইকে খুন করে। স্বাভাবিকভাবেই নিজের স্বামী পরিবারকে হারানোর পর দুঃখে ক্ষোভে প্রতিবাদ করতে গেলে আকাটা রেওয়া ঠান্ডা স্বরে জানায়, চুপচাপ এখান থেকে প্রাণ বাঁচিয়ে চলে যায়, নয়তো বাকিদের সঙ্গে তোরও মাংস খাবো আজকে আমি। স্পষ্টতই বোঝা যায় যে আকাটা রেওয়া একজন নরখাদক আদিবাসী। মুন্ডো ওই মাওরি মেয়েটাকে খানিকটা জোর করে নিজের সাথে নিয়ে কেজলির জাহাজে তাড়াতাড়ি উঠে পড়ে এবং তারা সমুদ্রে আরও কিছুক্ষণ যাত্রা করার পর শেষ পর্যন্ত এপওয়ার্থের সেই নগরে এসে পৌঁছায়। তবে মুন্ডো যেহেতু এখানকার গির্জার প্রধান এবং সে নিজের সাথে একজন আদিবাসী মেয়েকে ধরে নিয়ে এসেছে, এটা তেমন একটা ভালো চোখে দেখে না সেখানকার কেউই। সেখানে আনার পর আদিবাসী মেয়েটার শরীর প্রচণ্ড খারাপ করতে থাকে। একেই তো পরিবার হারানোর বেদনা, তার মধ্যে আকাটা রেওয়ার লোকেদের সঙ্গে ধস্তাধস্তিতে তার পাঁজরে একটা গভীর ক্ষত হয়ে যায় এবং দেখা যায় সে কাঁদতে কাঁদতে একটা ধারালো বস্তু দিয়ে নিজের বুকে নিজে চিরতে থাকে। আসলে মাওরি আদিবাসীদের মতে প্রিয়জন হারালে তাদেরকে এইভাবেই দুঃখ প্রকাশ করতে হয়, নিজেদের বুক চিরে। মেয়েটার শরীর আরও খারাপ হয়, কাঁপুনি দিয়ে জ্বরও আসে। তখন এপওয়ার্থের এক ডাক্তারের কাছে সাহায্য চাইলে ডাক্তার পরিষ্কার বলে দেয় যে কোনো ইংরেজ বাসিন্দা ছাড়া কোনো আদিবাসী মেয়ের কিন্তু চিকিৎসা সে করবে না, সময় নষ্ট করতে পারবে না। এবার এখানে প্রশ্ন আসে, যদি ইংরেজরা এই আদিবাসীদের এতই ঘেন্না করে তাহলে তাদের জমি নিয়ে ব্যবসা কেন করছে? আসলে পৃথিবীতে যতগুলো লোভী ব্যবসায়ী জাতি আছে ইংরেজরা তার মধ্যে অন্যতম। আর এটা বলার কারণ আমাদের থেকে আর ভালো কে জানে। তো যাই হোক, ইংরেজরা প্রথমত জানতে পারে যে মাওরি আদিবাসীরা যে জায়গায় থাকে সেই জায়গাগুলো বসতি গড়ে তোলার জন্য অত্যন্ত ভালো এবং সেখানকার আবহাওয়া পরিবেশও প্রচণ্ড ভালো। এবং এই মাওরি আদিবাসী দলের বেশিরভাগ লোকই বোকা শোকা এবং হিংস্র প্রজাতির। তাই সহজে তাদের মধ্যে যুদ্ধ এবং দ্বন্দ্ব যদি লাগিয়ে দিতে পারা যায় তাহলে তারা নিজেদের মধ্যেই মারামারি কাটাকাটি করে শেষ হয়ে যাবে আর ইংরেজরা তাদের সব জায়গা জমি দখল করে নেবে। এবং এটাই সেই কারণ যেটা মুভির প্রথমে বলছিলাম, যে ইংরেজরা আদিবাসীদেরকে বিভিন্ন আধুনিক অস্ত্র সাপ্লাই করত। মাওরিরা ভাবত ইংরেজরা তাদেরকে আধুনিক করে তুলছে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে, কিন্তু ইংরেজদের অভিসন্ধি ছিল আলাদা। তারা চাইতো এই অস্ত্রশস্ত্র নিয়ে তারা নিজেদের মধ্যে লড়াই করুক এবং মারা যাক। তো যাই হোক, মুন্ডোকে দেখা যায় মিসেস শার্লেট হেগার্টি নামে একজনের খোঁজ পায় সে, যে কিনা গরিব দুঃখীদেরকে বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসা দিয়ে সুস্থ করে। এই শার্লেট আদিবাসী মেয়েটাকে দেখেই চিনতে পারে। জানা যায় এপওয়ার্থ নগরটা যে মাওরি নেতার থেকে ভাড়া নেওয়া হয়েছিল সেই মাওরি নেতার নাম ছিল মায়ানুই। ওই মাওরি নেতা মায়ানুয়েরই মেয়ে হলো এই মেয়েটা এবং এই মেয়েটার নাম হলো রাঙ্গিমাই। শার্লেটের চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে রাঙ্গিমাই। এদিকে দেখা যায় ইংরেজদের চাল উল্টো পড়ে গেছে, কারণ আকাটা রেওয়া বর্তমানে ইংরেজদেরও পাত্তা দেয় না, যে কিনা ইংরেজদের থেকে অস্ত্রশস্ত্র নিয়েছিল। আকাটা রেওয়া হাতে ওইসব অস্ত্রশস্ত্র পাওয়ার পর যেসব জায়গায় মাওরি নেতাদের জমি ছিল সব দখলে নিয়ে আসার চেষ্টা করতে থাকে এবং যদি এরকমই চলতে থাকে তাহলে একদিন ইংরেজদেরকেও এখান থেকে চলে যেতে হবে। এই সময় হঠাৎ করে দেখা যায় আদিবাসীদের একটা দল এপওয়ার্থ নগরে প্রবেশ করে। জানা যায় এই দলটা হলো মাওরি নেতা মায়ানুয়ের দল, যার কাছ থেকে এই জায়গাটা ইংরেজরা ভাড়া নিয়েছিল। মায়ানুই খবর পেয়েছে তার মেয়ে রাঙ্গিমাই এপওয়ার্থ শহরে আছে এবং তার মেয়ে তার হাজবেন্ড সবাইকে আকাটা রেওয়া মেরে ফেলেছে। সুতরাং আকাটা রেওয়ার উপর বদলা নেওয়ার জন্য আকাটা রেওয়ার কিছু লোককে পাকড়াও করে সে সেখানে নিয়ে আসে এবং নিজের মেয়ে রাঙ্গিমাইয়ের সামনে তাদেরকে খুন করে আর কথা দেয় আকাটা রেওয়াকেও খুব তাড়াতাড়ি ভুলের মাসুল দিতে হবে এবং সে তার মেয়ে রাঙ্গিমাইকে তার সাথে না নিয়ে গিয়ে মুন্ডোর কাছে রেখে যায় শহরের আদব কায়দা শেখার জন্য। সত্যি সত্যি রাঙ্গিমাই একটু একটু করে শার্লেট আর মুন্ডোর কাছ থেকে শহরের আদব কায়দা শিখতে শুরু করে এবং অন্যান্য আধুনিক জিনিস শিখতে শুরু করে। যদিও মাওরি আদিবাসীদের কাছ থেকে ইংরেজরা জমি নিয়ে বসতি স্থাপন করছিল, তবুও মাঝে মাঝে এরকম করে মাওরি আদিবাসীদের মধ্যে কারো না কারো লাশ পড়ে থাকতে দেখা যেত রাস্তায়, নাক মুখ দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। এই ছেলেটার অপরাধ ছিল ছেলেটা একটা ইংরেজ মেয়েকে ভালোবেসেছিল। এই রকমই ছোটখাটো অজুহাতে ইংরেজরা মাওরি আদিবাসীদের কাউকে না কাউকে রাতের অন্ধকারে হত্যা করে ফেলত। মুন্ডো এসব দেখে রাগে ফেটে পড়ে। যে মানুষটা খুন হয়েছে তার নাম পাহিরুয়া এবং পাহিরুয়াকে যে খুন করেছে সে নাকি ধরা পড়েছে, এরকম খবর আসে মুন্ডোর কাছে। মুন্ডো হন্তদন্ত হয়ে গিয়ে দেখে একটা গরিব দোকানদারকে মেরে তার থেকে জোর করে স্বীকার করানো হচ্ছে যে সেই নাকি আগের দিন রাতে খুনটা করেছে। মুন্ডো খুব পরিষ্কারভাবে বুঝতে পারে যেসবের থেকে সে পালিয়ে বাঁচতে চেয়েছিল সেই সব কিছু এই শহরের মধ্যেই আছে। এই শহরটাও অন্যান্য শহরের মতো জঞ্জাল আর খারাপ মানুষে ভর্তি। যেমন আগে বলেছি, মুন্ডোর কিন্তু আসল অন্য একটা পরিচয় আছে যেটা সে লুকিয়ে রেখেছে সবার থেকে। তো যাই হোক, মুন্ডো মনে মনে ঠিক করে নেয় এই নৃশংস লোকগুলোর মাঝখানে সে আর থাকবে না, যেখানে প্রকৃত শান্তি পাবে সেখানেই যাবে। এবং একই সাথে এটাও ঠিক করে নেয় যে দুজন মারা গেছে সেই খুনের বদলাও তাকে নিতে হবে
মায়ানুইর এলাকায় যখন মুন্ডো পৌঁছয়, মায়ানুই তাকে জিজ্ঞেস করে ইংরেজরা তার পরিবারের ছেলেকে এইভাবে বিনা কারণে যে খুন করলো তার প্রতিশোধ কিভাবে নেওয়া উচিত। মুন্ডো বলে, যেহেতু এপর্থ নগরটা তোমাদের কাছ থেকেই ভাড়া নিয়েছে ইংরেজরা, তাই তাদের ওপর বদলা নেওয়ার জন্য প্রথমেই উচিত সেই নগরের ভাড়াটা বাড়িয়ে দেওয়া। তোমরা আরও টাকা ডিমান্ড করো। মুন্ডো আর শার্লট সেখানেই থেকে যায়। মুন্ডোর একটা অদ্ভুত অভ্যাস ছিল, সময় পেলে সে চোখের সামনে যে বা যাকে দেখত তারই একটা ছবি এঁকে ফেলত। তাকে খাতা নিয়ে সবসময় আঁকাআঁকি করতে দেখে মায়ানুইর দলের একজনের সন্দেহ জাগে। সে তার আঁকার খাতাটা খুলে যা দেখে তাতে সে অবাক হয়ে যায়, কারণ একের পর এক প্রচুর মরা মানুষের চিত্র এঁকে রেখেছে মুন্ডো। কিন্তু কেন? যে লোকটা শান্তির বাণী ছড়িয়ে বেড়ায়, যে কিনা একজন খ্রিস্টান পাদ্রী, তার খাতার মধ্যে মৃত মানুষের ছবি আঁকা কেন? মায়ানুইদের এবার মুন্ডোর উপর সন্দেহ জন্মাতে শুরু করে। এই লোকটা ধর্মের কথা বলে বেড়ায় আর এদিকে মরা মানুষের ছবি আঁকে। বাইরের লোকেদের মতো মুখোশের আড়ালে লুকিয়ে থাকা কোনো শত্রু নয় তো মুন্ডো? স্বাভাবিকভাবেই মুন্ডোকে ডেকে সেই খাতাটা দেখিয়ে প্রশ্ন করা হয়, এসব কি? মুন্ডো যা জানায় তাতে তারা আরও অবাক হয়ে যায়। মুন্ডো নাকি কোনো সন্ন্যাসী নয়, সে নাকি ইংরেজ বাহিনীরই একজন সৈনিক ছিল। মুন্ডো এবং তার দলবল প্রথমে তারা গুলি চালায় নির্দোষ মানুষগুলোর উপরে, এবং তারপর ছুরি, চাকু, তলোয়ার যে যেটা পায় লোকজনদের কাটতে থাকে, মারতে থাকে। মুন্ডো হিংস্রতার চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিল। তবে খানিকক্ষণ পর যখন আশেপাশে সৈনিক ছাড়া আর কেউ জীবিত ছিল না, তখন ধীরে ধীরে মুন্ডো বুঝতে পারে সে বিশাল বড় ভুল করে ফেলেছে। মিথ্যে সন্দেহের বশে নির্দোষ মানুষগুলোকে মেরে ফেলেছে। মুন্ডো যাদেরকে মেরেছিল তারা কোনো শত্রু ছিল না, তারা ছিল কিছু নিরীহ মহিলা আর কিছু নিষ্পাপ শিশু, যারা কিনা সেই জায়গায় যুদ্ধে ঘর বাড়ি হারিয়ে আশ্রয় নিয়েছিল। এই ঘটনা মুন্ডোকে ভেতর থেকে প্রচণ্ড আঘাত করে। মুন্ডো সম্পূর্ণ পাল্টে যায়, সেনাবাহিনী ছেড়ে দেয়, অহিংসার পথ বেছে নেয় এবং ওপরওয়ালা শরণাপন্ন হয়। এবং তখন থেকেই সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো মুছে ফেলার জন্য সে খাতার পাতায় সেই মৃত মানুষগুলোর ছবি আঁকতে শুরু করে। তো যাই হোক, মাওরিদেরকে সে অস্ত্রশস্ত্র চালনার শিক্ষা দিতে থাকে। রাঙ্গিমাই সহ তার দলের বাকি আদিবাসীদেরকেও বন্দুক কিভাবে গুলি ভরে চালাতে হয় সেটা শেখাতে শুরু করে। এর মাঝেই দেখা যায় শার্লট আর মুন্ডোর মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। একসময় শার্লটের পিঠে এই বিশাল ক্ষতটা দেখে মুন্ডো জিজ্ঞেস করে, এটা কি করে হলো? শার্লট বলে, আমার স্বামীও একজন সৈনিক ছিল, যুদ্ধে মারা যায়, এবং এরপর আমার আশ্রয়, টাকা কোনোটাই ছিল না। একবার খিদের তাড়নায় দোকান থেকে চুরি করে খাওয়ার অপরাধে আমাকে গ্রেপ্তার করা হয়, এবং আমাকে যখন জাহাজে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন মাওরিরা সেই জাহাজে আক্রমণ করে। তারা জাহাজে সবাইকে মেরে ফেলে, শুধুমাত্র আমি বেঁচে যাই, কারণ আমি সেই সময় মায়ানুইর ভাইয়ের প্রাণ বাঁচিয়েছিলাম আমার ডাক্তারি বিদ্যাকে কাজে লাগিয়ে। এরপর থেকে মায়ানুই আমাকে এপোয়ার্থ শহরে রেখে এসেছিল। এদিকে দেখা যায় কেজলি বেশ কিছু বন্দুক নিয়ে মায়ানুইর কাছে যায়, আকাটারিওয়ার গোষ্ঠীর সঙ্গে মুখোমুখি যুদ্ধ করার আগে টাকা পয়সা এবং খাবার দাবারের বিনিময়ে সেগুলোকে বিক্রি করার জন্য। কিন্তু মুন্ডো তাদেরকে সেই বন্দুক না নেওয়ার জন্য অনুরোধ করে, কারণ তার মনে হয় কেজলি এবং ইংরেজরা একইভাবে বুদ্ধি করে মাওরি আদিবাসী সম্প্রদায়টাকে ধ্বংস করতে চাইছে। তারা চাইছে মাওরিরা নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ করে সম্পূর্ণ শেষ হয়ে যাক, যাতে ইংরেজরা সব কিছু দখল করে নিতে পারে। মাওরি ঠিক করে সে আকাটারোয়ার সঙ্গে নিজে কথা বলেই সব কিছু জানাবে। যদি কোনো রকমভাবে আকাটারোয়া পরিবর্তন হয় এবং নিজেদের মানুষকেই মারা বন্ধ করে। মায়ানি মুন্ডোকে বলে, তুমি যদি আকাটারিওয়াকে অহিংসার পথে নিয়ে আসতে পারো তাহলে সবাই মিলে তোমার কথা শুনেই আমরা চলবো এখন থেকে। মুন্ডো কেজলিদের সাথে আকাটারোয়ার কাছে যাওয়ার জন্য রওনা দেয়, কারণ মায়ানুইর পর কেজলিরা বন্দুক বিক্রি করতে আকাটারোয়ার কাছেই যাচ্ছিল। কারো কারো গলায় আতঙ্কের সুর শোনা যায়, কারণ আকাটারোয়া যেরকম নৃশংস হিংস্র আদিবাসী, যে কোনো মুহূর্তে মুন্ডোর গলা ধর থেকে নামিয়ে দিতে পারে। জাহাজে ওঠার খানিকক্ষণ পর মুন্ডো লক্ষ্য করে রাঙ্গিমাই কোনোভাবেই মুন্ডোকে একা কেজলিদের সঙ্গে ছাড়তে না পেরে সেও লুকিয়ে জাহাজে উঠে পড়েছে। মুন্ডো কোনোভাবেই তাকে বিপদে ফেলতে চায় না, তাই সে রাঙ্গিমাইকে জাহাজেই রেখে যায় আকাটারোয়ার দরবারে তার সঙ্গে কথা বলতে। মুন্ডো যখন আকাটারোয়ার এলাকায় গিয়ে পৌঁছায়, দেখা যায় আকাটারোয়ার লোকেরা অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা এখনও অবধি যাদের মেরেছে তাদের মুন্ডো কেটে ঝুলিয়ে রাখা হয়েছে তার দরবারে। এইসব এড়িয়ে গিয়ে মুন্ডো বুকে সাহস নিয়ে আকাটারোয়াকে জানায়, ইংরেজরা বিভিন্ন হিংস্র পদ্ধতি দেখিয়ে তোমাদের মধ্যেই লড়াই করানোর চেষ্টা করছে, যাতে তোমরা একে অপরের সঙ্গে লড়াই করে মরে যাও আর তোমাদের জায়গা ওরা দখল করে নেয়। তাই মায়ানুই চায় তোমার সঙ্গে শান্তি স্থাপন করতে। কিন্তু আকাটারোয়া চরম হিংস্র প্রকৃতির, অনেকটা সাইকো টাইপের আদিবাসী ছিল, এবং এটা তার কথাবার্তাতেই বোঝা যায়। কারণ সে বলে, কি জানো মুন্ডো, আমরা কোনোদিনই শান্তিতে বিশ্বাস করিনি। আমাদের গোষ্ঠী বরাবরই হিংস্র। আমাদের এই দ্বীপের আনাচে কানাচে যতক্ষণ না পর্যন্ত ওই মায়ানুই গোষ্ঠীর কোনো সদস্যের রক্তাক্ত দেহ না পড়ে থাকে না, ততক্ষণ ভালো লাগে না। আর ইংরেজদের ভয় দেখিয়ে আমাদের লাভ নেই, কারণ আমরা কম শক্তিশালী নই। আমাদের যার সঙ্গে শত্রুতা আছে আমি তাদেরকে ছাড়ব না। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে আমি খুন করব, আমি জমি দখল করব,
আমি নরম মুন্ডু কেটে ঠিক ওইভাবে ঝুলিয়ে রাখবো যেগুলো তুমি দেখে এসেছো এখানে আসার আগে। আর যদি মায়ানউইর সঙ্গে শান্তি স্থাপন করতে বলো তাহলে সেটা আমি করব, কিন্তু সেটা ওর মুন্ডু কাটার পর। মুন্ডু সেখান থেকে বেরিয়ে কিছু দূর এগিয়ে যায়, কারণ সে খুব ভালো করেই বুঝতে পেরেছে এর কাছে শান্তির প্রস্তাব নিয়ে আসার গাধাকে ধর্মের কথা শোনানো একই ব্যাপার। ওদিকে দেখা যায় আকাটা রেওয়াকে বন্দুক বিক্রি করার জন্য কেজলি 15টা শূকর এবং 200 ঝুড়ি আলু দাবি করে, এবং দেখা যায় কেজলির আনা বন্দুক দিয়ে তাকে এবং তার লোকেদের সেখানেই খুন করে ফেলে আকাটা রেওয়া ও তার দলবল। চেঁচামেচির আওয়াজ শুনে মুন্ডু বুঝে যায় কিছু তো একটা হয়েছে। সে তাড়াতাড়ি তার ঘোড়াটাকে নিয়ে পালাতে গেলে সেখানে একজন মাউরি এসে মুন্ডুকে মারার চেষ্টা করে। ঠিক সেই সময় রাঙ্গিমাই জাহাজ থেকে একটা পিস্তল চুরি করে নিয়ে এসে তাকে সেখানে মেরে ফেলে এবং মুন্ডুকে বাঁচিয়ে নেয়, এবং তারা কোনো মতে ঘোড়ার পিঠে চেপে সেখান থেকে পালায়। এরপর দেখা যায় আকাটা রেওয়ার লোকেরা গিয়ে কেজলির জাহাজ এবং সেখানে আরও প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র কামান সেগুলো রাখা ছিল সেখানে হামলা করে, এবং জাহাজের সবকটা ইংরেজকে মেরে জাহাজটা নিজেদের দখলে নিয়ে নেয় এবং রওনা দেয় সেই দিকে যেদিকে মায়ানউইর দল থাকত। অর্থাৎ সে মায়ানউইর দলকে সম্পূর্ণভাবে শেষ করে দিতে চায়। ওদিকে মুন্ডু রাঙ্গিমাইকে নিয়ে ফিরে আসে এবং সেখানে কি কি হয়েছে সবকিছু খুলে বলে। মায়ানউই বলে, মরতে হলে মরবো, কিন্তু মরার আগে পর্যন্ত হার মানব না, মাথা নত করব না। সবাই যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে, এবং মুন্ডু যেহেতু নিজেও একজন সৈনিক ছিল তাই শত্রুকে কি করে ফাঁদে ফেলা যায় সেই পদ্ধতি বিভিন্ন রকম শেখাতে শুরু করে তাদেরকে। আড়াল থেকে গুলি করার জন্য এরকম মাচার মতো কয়েকটা জায়গা তৈরি করা হয়, মাটিতে পড়ে গিয়ে শত্রুর থেকে নিজেদেরকে আড়াল করতে এবং লুকিয়ে তাদের দিকে গুলি করতে মাটিতে গর্ত খুঁড়ে রাখে মুন্ডু। এবং দেখা যায় ততক্ষণে আকাটা রেওয়ার দল সেখানে চলে আসে এবং এসে আক্রমণ করে দেয়। তবে তারা ভাবতেই পারেনি যে শান্তিপ্রিয় মানুষ মুন্ডু তার সাহায্যে মায়ানউইরা এই রকম লেভেলের যুদ্ধের প্রস্তুতি নিতে পারে। তারা আসতেই আকাটা রেওয়ার বেশ কয়েকজন মানুষকে মেরে ফেলে মায়ানউইর দল। এরপর মুন্ডুর পরামর্শে এক বিশেষ ধরনের গাছের পাতা, যেটা জ্বালালে প্রচুর পরিমাণ ধোঁয়া সৃষ্টি হয়, সেই পাতা জোগাড় করে তারা মাটিতে খুঁড়ে রাখা গর্তগুলোতে ছড়িয়ে দেয়। প্রচুর পরিমাণে ধোঁয়া সৃষ্টি হয় এবং সেই ধোঁয়ায় আকাটা রেওয়ার লোকেরা দিশেহারা হয়ে পড়ে। তারা কোন দিকে যাবে কিছুই বুঝতে পারে না। আর মায়ানউইর লোকেদের যেহেতু এই জায়গাটা হাতের তালুর মতো চেনা, তাই তারা আকাটা রেওয়ার প্রচুর মানুষকে মেরে ফেলে। এছাড়াও মুন্ডু যেভাবে তাদের বন্দুক ব্যবহার করতে শিখিয়েছিল সেভাবে মায়ানউইর দল অনেক তাড়াতাড়ি বন্দুকে গুলি ভরে শত্রুদের শেষ করে ফেলছিল। একসময় দেখা যায় উনুকু আহত হয়ে পড়ে। এদিকে মুন্ডুকে দেখা যায় সে শার্লেটের সাহায্য নিয়ে আড়াল থেকে শত্রুদের একের পর এক গুলি করে শেষ করে ফেলতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত একটা গুলি এসে শার্লেটের বুকে লাগে এবং শার্লেট সেখানেই মারা যায়। মুন্ডুর ভালোবাসার মানুষ শার্লেটকে চোখের সামনে এইভাবে মরতে দেখে মুন্ডুর ভেতরে সেই বহু বছর আগেকার হিংস্র সৈনিক আবারও বেরিয়ে আসে, পাগলের মতো একের পর এক শত্রুদেরকে শেষ করে ফেলতে থাকে। অন্যদিকে রাঙ্গিমাই ও মায়ানউই বাকি যোদ্ধারা শুধুমাত্র উনুকুকে বাদ দিয়ে সবাইকে শেষ করে ফেলে, এবং শেষমেশ আকাটা রেওয়া এবং উনুক মায়ানউইর দলের কাছে হার মেনে নেয় এবং আত্মসমর্পণ করে। মায়ানউই আকাটা রেওয়ার কাছে গিয়ে বলে, এই হানাহানি, এই খুনোখুনি, রক্তারক্তি আমি কিছুই চাইনি। আমি তো শুধু শান্তি চেয়েছিলাম, সবাই মিলে বাঁচতে চেয়েছিলাম। কিন্তু তুমি জানো আমাদের মধ্যে কি নিয়ম আছে। আমাদের মধ্যে নিয়ম হলো কোনো দলের গোষ্ঠী প্রধান যদি হেরে যায় তাকে তখনই শেষ করে ফেলতে হয়, এবং আদিবাসীদের নিয়ম রক্ষা করতে গিয়ে আকাটা রেওয়ার নিজের হাতে তুলে দেওয়া অস্ত্র দিয়েই তাকে শেষ করে। তবে সে উনুকুকে মারে না, উল্টো দুই গোষ্ঠীর মধ্যে শান্তি স্থাপন করার জন্য রাঙ্গিমাইয়ের সঙ্গে উনুকুর বিয়ে দেওয়া হয়। এই ঘটনার 4-5 বছর কেটে গেছে। এখন উনুকু মায়ানউইর দলের প্রধান এবং মুন্ডু তাদের দলেরই একজন। সে আর কখনো ইংরেজদের মাঝে ফিরে যায় না, এমনকি এখন সে মাউরিদের পরামর্শদাতা। এবং ইংরেজ সরকারের এপোর্ট শহরের মধ্যে তাদের ক্ষমতা বা অধিকার অনেকটাই কমে আসে, কারণ ধীরে ধীরে আদিবাসীরা আদব কায়দা শিখে দিন দিন আরও সমৃদ্ধ হয়ে উঠছে। একসময় তারা ইংরেজদেরকে এখান থেকে তাড়িয়ে দেবে, কারণ যতই হোক না কেন জঙ্গল সবসময় আদিবাসীদের আর বন্য পশুদের। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামে, লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।